নমস্কার। আজকে আমাদের অতিথি আছেন সত্যব্রত চট্টোপাধ্যায়। এর আগেও আপনারা ওনার বিস্ময়কর আত্মজীবনী ওনার মুখে শুনেছেন। পণ্ডিত মানুষ, অধ্যাপনা করেছেন গণিত শাস্ত্রে, প্রশাসনেও কাজ করেছেন। আজকের বিষয় রাজা রামমোহন রায়, বাঙালির, ভারতবর্ষের চিরকালের গর্বের ঐতিহ্যের অধিকারী ছিলেন রাজা রামমোহন রায়। আমরা সেই ঐতিহ্যেরই স্মারক। এবং আমাদের যিনি অতিথি আছেন সত্যব্রত বাবু, উনি কিন্তু এই রামমোহন নিয়ে আমাদের আলোকপাত করবেন। কারণ সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে রাজা রামমোহন রায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বিকৃত তথ্যের পরিবেশনা চলছে, যেটা বর্তমান এবং আগামী প্রজন্মের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আমরা সংক্ষেপে জেনে নিই একটু যে অনেকগুলো বছর আমরা পেরিয়ে এসেছি। দেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, কিন্তু রাজা রামমোহন রায়কে বোধহয় বাঙালি কিংবা ভারতবাসী কোনো দিন ভুলতে পারবে না। যতদিন বাঙালি থাকবে, যতদিন ভারত জাতির অস্তিত্ব থাকবে, রাজা রামমোহন রায় চির অমর। সত্যব্রত বাবুর কাছে প্রশ্ন, রাজা রামমোহন রায় তাকে আজও এত প্রাসঙ্গিক কেন? আমার মনে হয় রাজা রামমোহন রায় যে সময় জন্মেছিলেন সেটা ছিল একটা যুগ সন্ধিক্ষণ। মানে তখন আমাদের নবাবী শাসন চলে যাচ্ছে আর কোম্পানির শাসন, মানে একটা দৃঢ় একটা মানে সন্ধিক্ষণে দাঁড়িয়েছি আমরা এই সময়। একটা দৃঢ় পর্যায়ে চলে যাচ্ছে কোম্পানির শাসন, তারা একটা দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু এই যে ট্রানজিশন যেটা, এটা কিন্তু মানে একদিনে হয়নি। কারণ প্রথমে আমার মনে হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ঠিক রাজত্ব করতে চায়নি। তারা চেয়েছিল ব্যবসা করতে, তারা চেয়েছিল ব্যবসা বাণিজ্য করে তাদের কোম্পানি তাদের মুনাফা বাড়াবে এবং নির্বিঘ্নে বাদশার ফার্মার নিয়ে বা নবাবের ফার্মার নিয়ে তারা ব্যবসা করে যাবে। কিন্তু পলাশির যুদ্ধের পর যেটা করলো, যেটা ডেভেলপ করলো সিচুয়েশন, সেটা হচ্ছে যে ইংরেজরা দেখলো যে নবাবের শাসনটা চলে যাওয়ার পর যারা আসছেন, মানে নবাবের প্রতিভূ হিসেবে যারা তারপরে আসছেন, তারা ছিলেন প্রত্যেকেই অকর্মণ্য। এক মীর কাসিম ছাড়া, মীর কাসিমকে তো তারা সহ্য করতে পারলো না, মানে তাদের লড়াই করে মেরেই ফেলল। মীর জাফর অতি অপদার্থ লোক ছিলেন। তো নবাবী শাসন এত দুর্নীতিগ্রস্ত শাসন হয়ে গিয়েছিল যে ইংরেজরা বুঝেছিল যে যদি তারা এই মানে নিজেরা এর ভার না নেয় তাহলে তাদের সমস্যা হবে। কারণ অন্য ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিদ্বন্দ্বী ছিল। তো তাদের যদি কন্ট্রোলে রাখতে হয়, তাদের যদি শাসনে রাখতে হয়, তাহলে নিজেদের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। তা এখন এই যে যুগ সন্ধিক্ষণে রামমোহনের জন্ম, তো রামমোহনের জন্মটা একটা, আমার মনে হয় যে একটা মানে ঐশ্বরিক একটা যেন মানে আমাদের আশীর্বাদ বলে ধরে নেওয়া যেতে পারে। কারণ ওই সময় উনি এলেন, উনি আমাদের মানে এই মোগল যুগের থেকে, মোগল যুগের সঙ্গে আধুনিক যুগের সেতু বন্ধনের কাজ করেছেন। এবং উনি হচ্ছেন প্রথম বিশ্ব নাগরিক, মানে ভারতবর্ষের প্রথম বিশ্ব নাগরিক। ভারতবর্ষের প্রথম বিশ্ব নাগরিক। এই জন্যে এটা খুবই আশ্চর্যের ব্যাপার। আমরা পরে ব্যাপারে বিশদ আলোচনা করব যে ওই যুগে যখন আমরা এখন যেমন ইন্টারনেট ইত্যাদি নানান রকম আমাদের কাছে পৃথিবী হাতের মুঠোয়, তখন তো তা ছিল না। তখন ইংরেজ রাজত্বেই একটা, তারা কোনো আদেশ পেতে গেলে ইংল্যান্ড থেকে
ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাইরেক্টরদের কাছ থেকে কোনো আদেশ পেতে গেলে। আপনার যে রামমোহন রায়ের আপনার ছোটবেলাটা, এই সময় কিছু জানা যায় ওনার মা বাবার ব্যাপারে বা ওই মানে স্কুল লাইফে ওনার মেধা সম্পর্কে সেরকম কিছু তথ্য উঠে আসে? না, ওইটা সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। ওইটে মানে ওটা সম্বন্ধে কোনো অথেন্টিক কিছু জানা যায় না। খালি এইটুকু জানা যায় যে রামমোহন রায়ের 9 বছর বয়সে তার বাবা পরপর 2টি বিবাহ দিয়েছেন। প্রথম স্ত্রী মারা যান, দ্বিতীয় স্ত্রী 3টি বিবাহ হয়। তৃতীয় স্ত্রী বেঁচে ছিলেন এবং তার ওই সন্তানাদিও ছিল। কিন্তু ওই 9 বছর বয়সে ওইটা হওয়ার পর ওই মানে তার ওই 2টি স্ত্রী মারা যাওয়ার পর তিনি লেখাপড়া সম্বন্ধে যে খুব ডিটেলড কিছু একটা আছে বলে আমরা মানে পাই না। প্রতিবাদী সত্তাটা আমরা কবে থেকে দেখতে পাচ্ছি? রামমোহন রায়ের যে প্রতিবাদী সত্তাটা, এইটা আমরা কোন সময় থেকে দেখতে পাচ্ছি? সেটা আমরা পরে আসছি। আমি বলছি এটা 1809 এরকম, এই সরি তোমার ওর 1789 1788-89 সালে এইরকম সময় জানা যায় মানে যে রামমোহন পাটনাতে গিয়েছেন এবং পাটনায় উনি ফার্সি এবং আরবি উনি শিক্ষা লাভ করেন এবং তারপরে উনি কাশিতে যান। কাশিতে উনি সংস্কৃত অধ্যয়ন করেন। তারপরে উনি ফিরে আসেন বাড়িতে, বাবার কাছে ফিরে আসেন, রামকান্ত রায়ের কাছে। বাবার কাছে ফিরে আসার পর আবার 1792 থেকে 1795 তিনি কি করেছিলেন তার কোনো ডিটেলড অ্যাকাউন্ট পাওয়া যায় না। এটা আমরা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইতে আমরা পেয়েছি। রামমোহন রায় নিজে তার একটা ছোট জীবনী তার এক বন্ধু সানফোর্ড আর্নল্ড বলে একজনকে লিখে পাঠিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে এটার সঙ্গে আবার হচ্ছে কি এর অনেকগুলো এতে যে তথ্য আছে সেগুলো আমাদের জানা তথ্যের সঙ্গে মেলে না। এই জন্যে সানফোর্ড আর্নল্ডের এই যে জীবনীটা বেরিয়েছিল ওটা উনি প্রকাশও করেছেন একটা ইংল্যান্ডের একটি ম্যাগাজিনে। সেটিকে মিস কলেজ রামমোহন রায়ের জীবনীকার তিনি এটাকে জাল বলেছিলেন, কিন্তু কেন জাল বলেছিলেন তার কোনো কারণ দেখাননি। তাতে এইরকম আছে যে রামমোহন রায় লিখেছেন, মানে যদি আমরা এটা ধরে নিই রামমোহন রায় লিখেছেন যে 16 বছর বয়সে উনি একটা বই লিখেছিলেন যেটা হিন্দু ধর্মের বিরোধী বলে হয় মনে করেছিল। এর ফলে তিনি পিতার অপ্রিয় হন এবং আত্মীয় স্বজনের অপ্রিয় হন এবং তার ফলে তিনি বাড়ি ছেড়ে চলে যান। বাড়ি ছেড়ে চলে তিনি অনেক জায়গায় অনেক দূর দেশে ভ্রমণ করেন এবং সেই থেকে ওই প্রচলিত আছে যে উনি তিব্বত ইত্যাদি জায়গায় গিয়েছিলেন। কিন্তু রামমোহন নিজে কখনো বলেননি যে তিনি তিব্বতে গিয়েছিলেন, এটা কোথাও নেই। তিনি বলেছেন আমি অনেক দূর দেশে ভ্রমণ করেছি, অনেক এই পার্বত্য প্রদেশে গেছি করেছি, কিন্তু তিব্বত কথাটা উল্লেখ করেন কোনো উল্লেখ নেই। তারপর উনি বলছেন যে আমি এরপরে আমার বাবার কাছে খবর পেলাম যে উনি আমাকে ক্ষমা করেছেন, আমি ওর কাছে ফিরে এলাম। উনি ফিরে আসার পর আমার বাবা আমাকে আবার আমার নিজের কাছে টেনে নিলেন, কিন্তু আত্মীয় স্বজনদের যেহেতু আত্মীয় স্বজনরা তখনও আমার এই ছিল মানে তার ঘোর বিরোধী ছিল, উনি আমাকে একটা দিতেন, একটা মাসিক একটা বৃত্তি দিতেন আমার খরচপত্রের জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যদি 1792 থেকে 1795 এই সময়টা ধরি রামমোহন রায় ওই সমস্ত জায়গায় গিয়েছেন ওর ওই তথাকথিত আত্মজীবনী থেকে, তাহলে পরের এটা মেলে না। এই জন্যে কারণ 1796 সালে রামকান্ত রায় মানে রামমোহন রায়ের বাবা ওর 3 ছেলেকে সমস্ত বিষয় সম্পত্তি ভাগ করে দেন। নিজের কিছু বিষয় সম্পত্তি নিজের কাছে রেখে একটা ভাগ বাকি 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। জগমোহন বড়, রামমোহন মেয়ে ছোট
আর আরেক স্ত্রীর ছেলে রামলোচন, তিনজনের মধ্যে ভাগ করে দেন। এবং তাতে রামমোহন রায় কলকাতায় একটা বাড়ি পান, ওর ভাগে পড়ে। ওই সময় দেখা যায় যে রামমোহন রীতিমতো কলকাতায় যাওয়া আসা করছেন এবং উনি টাকা পয়সা সাহেবদের তখন ধার দেওয়া একটা ব্যবসার মতন ছিল। উনি অ্যান্ড্রু র্যামসে বলে এক সাহেবকে ওই সময় টাকা ধার দিয়েছিলেন, সময় অ্যাটর্নির কাছে দলিল ইত্যাদি হয়েছিল। তো এটা ঠিক মেলে না, কারণ ব্যবসা করছেন এবং 1799 তিনি দুটো পরগনা কিনলেন, একই দিনে দুটো পরগনা কিনলেন। এগুলো রামমোহনের তথাকথিত যেটা লিখেছেন উনি, ওর সঙ্গে ঠিক মেলে না। তো তারপরে রামমোহন 1801 সাল নাগাদ যেমন ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট হন, কিন্তু সেটারও কোনো ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে নেই, আমরা সেগুলো পাইনি। খালি ইনডাইরেক্টলি আছে যে একটা রেফারেন্স, ওর যে এ ছিলেন মানে ওর মনিব তথা বন্ধু জন ডিগবি, তিনি একটা ওর অ্যাপ্লিকেশনের ওপর একটা লিখেছেন ওই ফোর্ট উইলিয়াম কলেজে, তার সঙ্গে তার যোগাযোগের কথা। ফোর্ট উইলিয়াম কলেজে যোগাযোগটা সম্ভব, কারণ ডিগবি ওই রকম সময় 1801-1802 সালে ফোর্ট উইলিয়াম কলেজে উনি সিভিল সার্ভেন্ট ছিলেন, উনি ফোর্ট উইলিয়াম কলেজে ট্রেনিং নিতে এসেছিলেন, ভারতীয় ভাষার ট্রেনিং, ভারতীয় ভাষা সম্বন্ধে ট্রেনিং। তো রামমোহনের সঙ্গে সম্ভবত ওই সময় ওর আলাপ হয়, এবং এই আলাপটা বহুদিন মানে তাদের লাইফ লং ফ্রেন্ডশিপ বলা যায় ছিল। এবং উনি 1805 সালে ডিগবির সঙ্গে চলে যান। ডিগবি বিভিন্ন জায়গায় জেলা ম্যাজিস্ট্রেট হয়েছেন, কখনো অ্যাক্টিং জেলা ম্যাজিস্ট্রেট উচ্চ পদে কাজ করেছেন, দেওয়ান হিসেবে কাজ করেছেন। তার আগে উনি উডফোর্ড বলে একজন সাহেবেরও দেওয়ান হিসেবে কাজ করেছেন। আমরা কর্মকাণ্ডের দিকে যদি তাকাই একটু, ওনার তো বহুমুখী কর্মকাণ্ড। একদিকে সারস্বত সাধনা, বিভিন্ন বইপত্র লিখছেন, পত্রপত্রিকা প্রকাশ করছেন, কুসংস্কারের বিরুদ্ধে লড়ছেন। আবার দেখতে পাচ্ছি আমরা দেশীয় যারা আছেন, দেশের লোকজন, তার এই সংস্কারমুখী আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠছেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ড, এই বিষয়ে একটু আলোকপাত করেন। না, কিন্তু এইটা সম্বন্ধে একটুখানি আলোকপাত করা দরকার, কারণ এই রামমোহনকে আমরা যেটা দেখি, রামমোহনের যেন আমরা দুটো সত্তা দেখতে পাই। একটা হচ্ছে যে তিনি কিন্তু নিজের যে পরিবার, তার পিতা, তার ভাই, এদের সঙ্গে তার একটা খুব সদ্ভাব ছিল বলে মনে হয় না। তো বিভিন্ন বৈষয়িক ব্যাপারে নানা রকম সমস্যা হয়েছিল, এবং ওর ভাই জগমোহন যখন ওই খেলাফের দায়ে, মানে খাজনা খেলাফের দায়ে জেলে যান, রামকান্ত রায়ও জেলে গিয়েছেন, উনি ওদের বাঁচাবার খুব বেশি চেষ্টা করেননি। এই উত্তরণটা হয়েছিল যে রামমোহন রায় 1805 সাল থেকে 1814 সাল অবধি ডিগবির কাছে কাজ করেছিলেন, এবং ডিগবির সঙ্গেও সম্পর্কটা ছিল প্রভুভৃত্যের, ঠিক মতো নয়, বন্ধুত্বের সম্পর্কই ছিল। এবং ডিগবি খুব পড়াশুনো করতেন, ডিগবির কাছে বহু বইপত্র বাইরে থেকে আসতো, ইংল্যান্ড থেকে আসতো, বহু পত্র পত্রিকা আসতো, সেগুলো রামমোহন পড়তেন। এবং বিশেষ করে রংপুরে এই জিনিসটা খুব বেশি ডেভেলপড হয়। এবং এই 1805 থেকে 1814 এইটা রামমোহনের যেন উত্তরণ হলো একটা, যে একটি যুবক, একটি ব্যবসায়ী যুবক যে বিষয়কর্ম করছে, সে খালি একটা বই লিখেছে এর মধ্যে 1804 সালে, তোহাফাত উল মুআইদিন বলে একটি বই লিখেছেন, তিনি ফার্সিতে লিখেছেন এবং ওর ভূমিকা লিখেছেন আরবিতে। এই বইটাতে কিন্তু উনি ওর যে পরের যে মতবাদ, মানে একেশ্বর মতবাদ, এটা প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু তোহাফত ছাড়া আর কোনো বই এই
এই সময় উনি লিখেছেন তার কোনো মানে প্রমাণ নেই। 1800 মানে এই 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 পিরিয়ডটাকে আমরা ধরি যে রামমোহন নিজেকে তৈরি করছেন। তবে 1814 সালে উনি কলকাতায় চলে এলেন। 1814 সালে উনি কলকাতায় চলে এলেন, কিন্তু 1815 বা 16 সালে ওকে সরকার আবার আরেকজন বাঙালি কর্মচারীর সঙ্গে রংপুরের জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভুটানে যেতে হলো। তিনি ভুটানে একটি দৌত্য কার্য করেছেন, অর্থাৎ রামমোহন রায় দুবার দূত হিসেবে কাজ করেছেন। একবার ভুটানে ব্রিটিশ গভর্নমেন্টের দূত হিসেবে, আর একবার মুঘল বাদশাহ দূত হিসেবে ইংল্যান্ডে গিয়েছিলেন। তো ওখানে কিন্তু ভুটান উনি প্রায় 1 বছরের মতন ছিলেন। এবং তখনকার দিনে এটা সত্যি খুব আশ্চর্যের ব্যাপার যে অত কষ্ট সহ্য করে ভুটানের মতো একটা জায়গায় প্রায় 1 বছর 1.5 বছরের মতন থাকা, তারপর ফিরে এসেছিলেন। ফিরে এসে কলকাতায় পাকাপাকিভাবে ছিলেন। তো রামমোহন তৈরি করেছিলেন নিজেকে এই সময়, এবং 1815-16 সাল থেকে উনি ওর বইগুলো মানে ওর প্রকাশ করতে আরম্ভ করেন। সেগুলো হচ্ছে বিশেষভাবে আমাদের হিন্দু শাস্ত্র সম্বন্ধীয় বইগুলো উনি করে ওগুলো ছাপিয়ে এবং বিনা পয়সায় বিলি করবার ব্যবস্থা করেছিলেন। এই যে এরপর থেকে ওর লেখালেখি আরম্ভ হলো আর কি বলা যেতে পারে। বহু ভাষা জানতেন, আরবি ফার্সি তো জানতেনই, তারপরে ইংরেজি শিখেছিলেন। ডিগবিল ওখানেই ভালোভাবে ইংরেজি শিখেছিলেন। হিব্রুও শিখেছিলেন বলে শোনা যায়, কারণ উনি ওল্ড টেস্টামেন্ট মানে অরিজিনাল ওল্ড টেস্টামেন্ট পড়েছিলেন। তো বহু ভাষাবিদ ছিলেন। আর তারপরে ওই 1815-16 সাল থেকে কলকাতায় অন্যদিকে সাংবাদিকতা নিয়ে যদি একটু বলেন, কারণ সাংবাদিকতা বিশেষ মুখী ছিল, বিশেষ লক্ষ্যে উনি করেছিলেন, এবং প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি উনি সংবাদপত্র প্রকাশনাও বন্ধ করে দিয়েছিলেন। এখন সাংবাদিকতার ব্যাপার হচ্ছে কি যে তখন যে মানে আমাদের দেশে যে পরিস্থিতি ছিল, প্রথম বুঝতে হবে যে আমাদের বাংলা ভাষাটা তখনও ঠিক ডেভেলপ করেনি। বাংলা গদ্য তখনও ঠিক ডেভেলপ করেনি। বাংলা গদ্য আমাদের ফোর্ট উইলিয়ামের কলেজে যে সমস্ত পণ্ডিতরা পড়াতেন তারা টেক্সট বই হিসেবে কিছু বই লিখেছিলেন। সে বাংলা এত সংস্কৃত ভাষা, সে বাংলা পড়ে বোঝা মুশকিল। মানে যদি কেউ রামরাম বসুর লেখা, কে সাহেবের মুন্সি ছিলেন, তার লেখা বই পড়েন, তার পরে দেখা যাবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা বই, তার ভাষা অনেকটা মানে তার চেয়ে সরল বা তুলনায় সরল। কিন্তু এই ভাষা বোঝবার মতো লোক কোথায় ছিল? লোক তো ছিল না, কারণ প্রথমত শিক্ষা দীক্ষার অভাব ছিল, আর দ্বিতীয়ত ভাষা, এই বাংলা ভাষা যেটা তখন প্রচলিত ছিল সেটা শিক্ষিত লোকেরা এবং পণ্ডিতেরা অবজ্ঞার চোখে দেখতেন। তারা বলতেন ও তো এদের ভাষা, এই রাস্তার লোকের ভাষা, এবং কথ্য ভাষা স্ত্রীলোকরা ওই ভাষা ব্যবহার করে, ওরা স্ত্রীলোকদের ভাষা। তখনকার সামাজিক পরিমণ্ডলটা এরম ছিল, একটা বিভিন্ন রকমের শ্রেণী বিন্যাস ছিল। হয়তো এটা কিছুটা কুসংস্কারী বলবো, সেই সময় ব্যাপারগুলো এসেছিল। এবং যারা যুগনায়ক হন বা নতুন ধ্যান ধারণার সৃষ্টি করেন সমাজে, রামমোহন সেরকম প্রতিকূলতার মধ্যে পড়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস বা পুরাণ ঘাঁটি সমগ্র রামায়ণে কোথাও কিন্তু আমরা দেখিনি দশরথের রানীরা সহমরণে গেছেন। আবার যদি মহাভারতের দিকে তাকাই পুরাণ শাস্ত্রে, সেখানেও কোথাও সহমরণ নেই, খালি পাণ্ডুর মৃত্যুর পরে যেটা মাদ্রি ঝাঁপিয়ে পড়েছিলেন বলে জানা যায়। এবং তৎকালীন আমলে সতীদাহ ঠিক কতটা ভারতবর্ষে ছিল, নাকি একটি সম্পত্তি দখলের জন্য এই সতীদাহ প্রথাটাকে টিকিয়ে রাখা হয়েছিল সমাজের এক শ্রেণীর মানুষ? এই ব্যাপারটা নিয়ে নানা প্রশ্ন উঠছে। আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন যে সতীদাহ কি বড়লোকদের জন্য ছিল, যারা সম্পত্তি ছিল তাদেরকে হত্যা করা হতো সম্পত্তি দখলের জন্য, নাকি সত্যি সত্যি ধর্মের অনুষঙ্গ ছিল এটা?
না, সব সব ক্ষেত্রে তা ছিল না। মানে সম্পত্তির লোভে যে মেরে ফেলার যে ব্যাপার, যেটা তো সত্যি, সেটা অনেক ক্ষেত্রেই সত্যি। আর কিন্তু অনেক ক্ষেত্রে ছিল কি, তাকে মানে বিধবাকে নানান রকম ওষুধপত্র খাইয়ে তাকে চিতায় তুলে দেওয়া হতো, দিয়ে মেরে ফেলা হতো। তো এবং সেই তার কান্না, তার আর্তনাদ চাপা দেওয়ার জন্য ঢাক ঢোল পিটিয়ে ইত্যাদি ইত্যাদি আমরা সিনেমা থিয়েটারে তো দেখেছি। আর কতটা অতিরঞ্জিত, কতটা বাস্তব আমরা জানি না, কিন্তু এটা সত্যি যে সতীদাহর আইনটা উনি পাস করতে গেছিলেন। এইটা নিয়ে যদি একটু বলেন যে সতীদাহ, ওনার যে পরিশ্রমটা, সতীদাহ যে আইন কোথাও নেই শাস্ত্রে, এটা উনি প্রমাণ করেছিলেন। আমি এই ব্যাপারে কটা তোমাকে ফিগার একটু দিতে চাই। সেটা হচ্ছে 1815 থেকে 1828 সাল পর্যন্ত সতী ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা দিলাম। এটা লিখেছেন শঙ্কর কুমার নাথ। এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছে আমাদের সাহিত্য পরিষদ পত্রিকার রামমোহন বিশেষ সংখ্যায়। এতে দেখা যাচ্ছে যে 1815 সালে কলকাতায় 253 জন, কলকাতায় অন্তত 500 অঞ্চলে আছে, ঢাকায় 31, পাটনা 29, 1816 কলকাতা 289, ঢাকা 24, পাটনা 29 ইত্যাদি ইত্যাদি। আমি সবগুলো বলে আর তোমাকে একটা জিনিস স্পষ্ট, 1828 সাল অব্দি এটা ফিগারটা আছে। 308 কলকাতায়, 47 ঢাকায় এবং 55 তোমার পাটনায়। এতে একটা জিনিস দেখা যাচ্ছে যে কলকাতা মানে আমি বলবো কলকাতা এবং ঢাকা মানে বাংলাদেশের তুলনায় পাটনা মানে বিহার অঞ্চলে কিন্তু সতীদাহ কম ছিল। আর ভারতবর্ষে রাজস্থান, হরিয়ানা বা দক্ষিণ ভারতে এমন কোনো ফিগার পাওয়া যায় কি? এইতে এর মধ্যে আমি পাইনি। আছে, কিন্তু আগে কিন্তু সতীদাহ বন্ধ করার জন্য কিন্তু আকবরের আমল থেকে চেষ্টা হয়েছে। আকবর চেষ্টা করেছে, এমনকি আমাদের মানে আওরঙ্গজেবও চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হন। এখানে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথমে তারা এই ব্যাপারে হস্তক্ষেপ করতে চায়, কারণ তাদের উদ্দেশ্য ছিল যে এখানে প্রজাসাধারণকে যেন না চটিয়ে রাজত্ব করা যায়। কারণ এইসব ব্যাপারে হস্তক্ষেপ করলে যদি একটা গণ অভ্যুত্থান হয় তাহলে তাদের বিপদ। সুতরাং তারা এর ব্যাপারে হস্তক্ষেপ করতে চায়। হেস্টিংসের আমল অবধি হয়নি। লর্ড কর্নওয়ালিস প্রথমে এসে চেষ্টা করেন যে বুঝিয়ে, যে যেখানে করে যে কনভিন্স করে যে এটা মানাটা ঠিক হচ্ছে না, তাদের করে তারা যদি রাজি হয় মানল, মানে তাকে সতী দেওয়াটা হলো না। কিন্তু সেটা বিশেষ ফল হয়নি। লর্ড ওয়েলেসলিও চেষ্টা করেছিলেন, কিন্তু উনিও সফল হননি। ওই একই ব্যাপার, মানে ওরা ঠিক যে সিরিয়াসনেস নিয়ে এটা হস্তক্ষেপ করা উচিত ছিল সেটা সরকার করেননি। মানে তারা দেশের লোকদের চটাতে চান, সোজা কথা, যে তাদের বিশ্বাসে আঘাত করে যে তারা শেষকালে একটা বিরাট গণ অভ্যুত্থান হবে, ওর মধ্যে যেতে চান। আমি দর্শক বন্ধুদের একটু বলি, আমরা তো শুনছি রামমোহন রায়ের অনেক কথা, জানা অজানা অনেক দিক। একটু তথ্য দিয়ে রাখি। দক্ষিণ কলকাতার ভবানীপুরে আদিগঙ্গার তীরে বলরাম বসু ঘাট আছে। আপনারা যদি কলকাতায় দেখেন, বলরাম বসু ঘাটে একটি স্থান রয়েছে, ভারতবর্ষের শেষ সতীদাহ এখানে হয়েছিল। এবং প্রয়াত অনিল মুখোপাধ্যায় কাউন্সিলর ছিলেন, তিনি বেশ 10-15 বছর ধরে উনি প্রয়াত হয়েছেন। তার শোনা যায়, লোকশ্রুতি, তার দিদিমাকে নাকি ওখানে সতী হয়েছিলেন। তা কলকাতার মধ্যে এমন একটি স্থান এখনও আছে আদিগঙ্গার পরে। ফলে সবটা গল্প কথা নয় বা অসত্য নয়, এবং দুর্ভাগ্যের হলেও সত্যি। খারাপ লাগে ভাবতে যে কলকাতা শহর, যে শহর বিদ্যাসাগরের শহর, যে শহর বিবেকানন্দ শহর, নেতাজির শহর, সেই শহরেও একদা এরম একটি জঘন্য প্রথা ছিল। আমার প্রশ্ন থাকছে আমাদের অতিথি সত্যব্রত বাবুর কাছে,
অন্য কোনো জায়গার থেকে অনুমান করা যায় কলকাতায় শিক্ষিত লোকজন বেশি ছিল, রাজারা বেশি ছিল, তারা কি রামমোহনের পাশে সেদিন দাঁড়াননি, না ইচ্ছাকৃতভাবে চুপ করেছিলেন? অনেকেই তো দাঁড়াননি, অনেকে প্রবল বিরোধিতা করেছিলেন। কেমন? যা প্রবল বিরোধিতা করেছেন, কারণ তাদের মতে ছিল যে সতীদাহ প্রথা লোপ করা হয় যে কোনো উপায়, তাহলে এটা হিন্দু ধর্মের ওপর একটা বিরাট আঘাত আসবে, রাজত্ব করতে অসুবিধা হবে, হিন্দু ধর্মের ওপর একটা বিরাট আঘাত আসবে এবং এটা করতে দেওয়া যায় না। এই দলের পুরোভাগে ছিলেন, মানে দুর্ভাগ্যের বিষয় যে এদের প্রত্যেকে অত্যন্ত নাম করা লোক। দুর্ভাগ্যের বিষয় গোপীমোহন দেবের ছেলে রাধাকান্ত দেব। আচ্ছা, আমাদের রামকমল সেন মানে কেশব সেনের বাবা, এসব লেখেল বাহিনী লিখিতভাবে প্রতিবাদ করেছিল। এরা ছিলেন মানে এরা প্রবল বিরোধিতা করেছেন। রামমোহন যখন চেষ্টা করছেন সতীদাহ প্রথা বন্ধ করবার, এই প্রসঙ্গে একটুখানি বলা দরকার যে এটা একটা মানে রামমোহন এই ব্যাপারে কিভাবে ইন্টারেস্টেড হলেন এবং কবে থেকে, সেটা হচ্ছে যে এটা মানে এটারও খুব একটা যে মানে একটা এস্টাবলিশড এভিডেন্স আছে বলে জানা যায় না। বলা হয় যে 1811 কি 1812 সালে জগমোহন যখন মারা যান, মানে রামমোহনের দাদা, ওর 4 স্ত্রী ছিলেন, তার এক স্ত্রী সতী হয়েছিলেন। কিন্তু এখানে ব্রজেনবাবু বলেছেন যে রায় পরিবারে কিন্তু সতী হওয়ার প্রথা ছিল না। আর আরেকটা কথা হচ্ছে যে 4 জন স্ত্রীর মধ্যে একজন কেন হলেন, এটা একটা প্রশ্ন। রামমোহন নাকি সেই সময় উপস্থিত ছিলেন, বাঁচাবার চেষ্টা করেছেন, পারেননি। এর থেকেই নাকি তার মানে তার দৃঢ় ধারণা হয় যে এইটা বন্ধ করতে হবে, এই কুপ্রথা। কিন্তু এটাও আবার ঐতিহাসিকভাবে সত্যি নয়, কারণ ওই সময় রামমোহন নাকি ছিলেনই না এখানে, রংপুরে ছিলেন। তো এটা মানে কতটা সত্যি এটা বলা যায় না। কিন্তু যে কোনোভাবেই হোক রামমোহন রায় সতীদাহ প্রথার বিরোধী হয়েছিলেন। কবে থেকে হয়েছিলেন সেটা ঐতিহাসিকভাবে প্রমাণ করা মুশকিল। তো কলকাতায় এসে উনি অত্যন্ত চেষ্টা করেছেন গোড়া থেকেই, এবং উনি নিজে খবর পেলে চলে যেতেন সেই জায়গায় গিয়ে ওখানে নিবৃত্ত করবার চেষ্টা করতেন যে যাতে সতী না হয়। তো কিন্তু সবসময় উনি যে সমাজপতিদের হাতে নিগৃহীত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, এমন তো জীবন বিপন্ন তো এক সময় তো ওনাকে মারধর করা হয়েছে। একটা এতে পড়েছি, একটা পত্রিকার এখানে দেওয়া আছে। আর ইতিহাসকে তো আমরা সবসময় ওই 2+2=4 করা যায় না, কারণ সেই সময়টাকে আমরা ভাবতে হবে সে সময় সংবাদপত্র বা গণমাধ্যম হিসেবে ছিল না, রেকর্ডের হিস্ট্রিও খুব দুর্লভ, এবং সংরক্ষণও যে সব হয়েছে এটাও না, কিছুটা লোকশ্রুতি, কারো স্মৃতিকথা, তার উপরে নির্ভর করতে হয়। হ্যাঁ, আপনি বলুন। না, রেকর্ডের তো তখন রেকর্ডের অনেক কিছুই ছিল। রেকর্ড এই যে তখন আমাদের অষ্টাদশ শতাব্দীর মতন কতটা খারাপ নয়, মোটামুটি অনেক রেকর্ডই ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে রেখাগুলো যেগুলো রামমোহন প্রকাশ করছিলেন, এগুলো টার্গেট অডিয়েন্সটা ছিল কি, এ তো সাধারণ লোকের কাছে যেত না। সাধারণ লোকের কাছে মেসেজটা পৌঁছবার জন্য যেটা করা দরকার, সেই ভাষাটাও সেই আয়ত্তে ছিল না তাদের। কারণ রামমোহনের বাংলা গোড়ার দিকের বাংলা, তার বাংলাও যথেষ্ট আড়ষ্ট, এবং তার বাংলা যদিও পড়ে বোঝা যায়, কিন্তু খুব একটা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেরকম বাংলা পরে লিখেছেন সেরকম নয়। কিন্তু এই যে সাংবাদিকতার কথা বললে, আমি একটু জানতে চাই পৌত্তলিকতা, এই যে পৌত্তলিকতা বিরোধী সমাজ প্রতি যারা সেই সময় রামমোহন বিরোধী, তারা কি একটা রামমোহনের বিরুদ্ধে ছাপ দিয়ে দিয়েছিলেন যে উনি হিন্দু ধর্ম বিরোধী, এরকম একটা ব্রহ্ম ধর্ম নিয়েছেন? এইটা কি একটা উদ্দেশ্য ছিল ওনাকে মেলাইন করা, কিছুটা জনসমক্ষে হেয় করা? না, রামমোহন তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর দিতে হলে আমাদের উল্টো দিক থেকে প্রশ্ন করা উচিত নিজেদের। প্রথম প্রশ্ন হচ্ছে রামমোহন কি মুসলমান ছিলেন?
রামমোহন কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর না। রামমোহন কি খ্রিস্টান ছিলেন? রামমোহন কি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন কোনো সময়? উত্তর না। রামমোহন কি হিন্দু ছিলেন? এইটাই বিরাট প্রশ্ন। রামমোহন কি হিন্দু ছিলেন? রামমোহন কিন্তু হিন্দু মানে সনাতন ধর্ম, আমি যদি ধরি, রামমোহন কিন্তু সনাতন ধর্মকে কোনোদিন ফর্মালি ত্যাগ করেননি না। তিনি তাঁর মৃত্যুর সময়, যেটা রেকর্ডে, যোগ্য পবিত ছিল তার গলায়, মানে ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ বন্দ্যোপাধ্যায় কুলে ব্রাহ্মণ, তাঁর মানে পৈতে নিয়েই তিনি মারা গিয়েছিলেন। রায়টা বা রাজা বা রায়, এই ব্যাপারটা এলো কিভাবে যদি একটু বলেন? রাজা ওর প্রপিতামহ নবাব আমলের রায় উপাধি পান, রায়। তো ওর পিতামহের আমল থেকে ওরা রায় এই পদবিটা ব্যবহার করতো। আমার সে যুগে অনেকেই এরকম ছিল, আমাদের বহু লোকের আছে এরকম নবাবী হয়েছে। হ্যাঁ, তো এখন এইটা যে রামমোহন, আমার নিজের মনে হয় না যে রামমোহন সনাতন ধর্মকে ফর্মালি ত্যাগ করেছেন, তিনি করেননি। এবং ব্রাহ্ম ধর্ম আমরা যেটা বলি, এটা কিন্তু আমার মনে হয়, এটা, আমি পণ্ডিত মানুষ নই, আমার এ সম্বন্ধে হয়তো বলার ততটা অধিকার নেই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যে ব্রাহ্ম ধর্ম একটা ধর্ম নয়, ব্রাহ্ম ধর্ম ঠিক আছে, এটা একটা মতবাদ, ঠিক, এটা একটা মতবাদ, এবং এটা হিন্দু ধর্মের সনাতন ধর্মের ভিত্তির ওপরেই প্রতিষ্ঠিত। একদমই তাই। আমরা ব্রহ্মপুরের রবি ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই একেশ্বর ব্রহ্মের উপাসনা করছেন। ব্রহ্মের উপাসনা অবশ্যই সনাতন ধর্মের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একেশ্বর। আপনি যেটা বলছিলেন সাংবাদিকতাটা নিয়ে একটু আগে, রামমোহনের সাংবাদিকতার বিষয়টা বলতে চাইছিলেন। হ্যাঁ, রামমোহনের সাংবাদিকতার বিষয় হচ্ছে যে রামমোহন 1819-20 একটি পত্রিকা প্রকাশ করেন, তার নাম দেন ব্রাহ্মণ সেবদী, এবং সেটা এক পাতা বাংলা এবং এক পাতা ইংরেজি, ব্রাহ্মণিক্যাল ম্যাগাজিন বলে প্রকাশিত হতো। এরপরে উনি মিলাতুল আখবার বলে একটি ফার্সি ভাষায় একটি পত্রিকা প্রকাশ করেন, এবং এই অ্যাক্টিং গভর্নর জেনারেল ছিলেন যিনি লর্ড আমহার্স্টের আগেই সম্ভবত, উনি একটি আদেশ দেন যে সমস্ত পত্রপত্রিকার সম্পাদক এবং স্বত্বাধিকারী এদের গিয়ে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। তো তখন রামমোহন এইটার প্রতিবাদ করেন, করে রামমোহন পত্রিকা মিলাতুল আখবার বন্ধ, 1822 সালে সম্ভবত, 1822 সালে। দেখুন, প্রতিবাদী চরিত্র রামমোহনের আমরা যেটা পাচ্ছি আজকালকার দিনে, এই যখন আমরা বিশ্বগ্রাম বলছি, গ্লোবাল ভিলেজের কথা ভাবনা চিন্তা করেছি বা আরও এগিয়ে গেছি আমরা, সেই সময় ভারতবর্ষে মনে রাখতে হবে 1780 সালের 29শে জানুয়ারি শনিবার জেমস অগাস্টাস সিকি এশিয়ার মধ্যে, আরও যদি সংক্ষিপ্ত করে বলি, অখণ্ড ভারতবর্ষের মধ্যে প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিলেন কলকাতায় 1780। তারপরে আমরা দেখতে পাচ্ছি 1780, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বিশ্ব নারী স্কাপ পেপার আসছে, পরশু আসছে। কিন্তু দেশীয় সংবাদপত্রের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের সংস্কারবাদী যে ভূমিকা, এটা অবিস্মরণীয়, সাংবাদিকতার ইতিহাসে অবশ্যই এটা স্মরণীয়। আমি জানতে চাই যে সতীদাহ নিয়ে দেশের মধ্যে প্রতিকূলতার মধ্যে ছিলেন, কিন্তু বাইরে কেন যেতে হলো, বা লন্ডনের আমরা জানি সেই যে ভূমিকাটা ওনার, বিদেশে গিয়ে ব্রিটিশদেরকে বোঝানো যে কোথাও সতীদাহটা কোনো শাস্ত্র মান্যতা দেয় না, এবং অবশেষে আমরা দেখলাম ক্লান্ত বিধ্বস্ত রাজা রামমোহন রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্রিস্টলে। এই অংশটা একটু আমরা শুনতে চাই। না, এখানে রামমোহন রায় যে সফল হননি তা নয়, উনি তো এখানে সফল হয়েছিলেন,
উনি সফল হলেন। উনি ব্রিটিশ শাসকদের উনি মানে বোঝালেন, এবং উনি এবং তার সমর্থকরা, তার সমর্থকদের সংখ্যা অবশ্য কম ছিল, কট্টর হিন্দুত্ববাদীদের চেয়ে তার সমর্থক সংখ্যা নিশ্চয়ই কম ছিল, কিন্তু তারা ব্রিটিশ সরকারকে বোঝাতে পেরেছিলেন এবং লর্ড বেন্টিংকে তারা বোঝাতে পেরেছেন যে সতীদাহ প্রথা বন্ধ করা দরকার, এবং যার জন্যে সতীদাহ প্রথাটা আইন করে লর্ড বেন্টিংকের আমলে বন্ধ হয়ে যায়। কিন্তু এর পরে হিন্দুত্ববাদীরা প্রিভি কাউন্সিলে চলে যান, মামলা করেন। প্রিভি কাউন্সিলে মামলা ওঠে। ওই সময় রামমোহনের কাছে একটি প্রস্তাব আসে দিল্লির বাদশার কাছ থেকে। তখন দিল্লির বাদশা সম্রাট আকবর দ্বিতীয় কি তৃতীয়, তিনি প্রস্তাব দেন তার দূতের মারফত যে রামমোহন যদি তার দূত হিসেবে ইংল্যান্ডে যান, তার পেনশন ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ গভর্নমেন্ট মানে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো ফর্মালি হয়নি, কোম্পানির রাজত্বই চলছে। কোম্পানি বেআইনিভাবে তার পেনশনের পরিমাণ হ্রাস করে দিয়েছে। তো তখন তিনি প্রস্তাব দেন যে রামমোহন রায়কে দূতের মারফত উনি যদি গিয়ে ইংল্যান্ডে ওর পেনশন সম্বন্ধে ওর যা অভাব অভিযোগ আছে সেটা ইংল্যান্ডের রাজার কাছে জানিয়ে যদি এটার একটা ফয়সালা করতে পারেন, তাহলে এটা আচার্য যদুনাথ সরকারের বইতে আছে যে পুরুষানুক্রমে মাসে 2000 টাকা করে রামমোহন রায় এবং তাঁর বংশধররা পেয়ে যাবেন। তো রামমোহন রায় এবং ওকে রাজা উপাধিও উনি দিলেন, ওকে তার নিজের দূত হিসেবে নিয়োগ করলেন। রামমোহন রায় প্রস্তাবে সম্মতি জানালেন, কিন্তু রামমোহন রায় হলো কি, যখন রামমোহন রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নমেন্টকে তারা বললেন যে আমি বিলেতে যেতে চাই, এবং এই দিল্লির বাদশার এই প্রস্তাব, এবং উনি আমাকে দূত হিসেবে নিয়োগ করেছেন এবং আমাকে রাজা উপাধি দিয়েছেন। তখন ওরা বললে যে না, তুমি এসব করতে পারবে না, তুমি ওর দূত হিসেবে ইংল্যান্ডে যেতে পারবে না। কারণ ওদের ভয় ছিল যে ওরা তো বেআইনি কাজ করছে, ওখানে গিয়ে ওরা হয়ে যাবে, ওরা এক্সপোজড হয়ে যাবে পুরোপুরি। তখন রামমোহন বললেন ঠিক আছে, তাহলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই যাবো, সেটা তো তোমরা আমাকে বাধা দিতে পারো না। তখন ওরা বললে ঠিক আছে, তাহলে তুমি যাও সাধারণ নাগরিক হিসেবে। রামমোহন রায় করলেন কি, উনি নেবেই লিভারপুলে নেমেছিলেন, খুব সম্মত। লিভারপুলে নেবে উনি নিজেকে বাদশার দূত হিসেবে ঘোষণা করলেন, রাজা উপাধি তো ছিলই, ওই করে তো উনি চলে গেলেন এতে। এবং ওখানে ইংল্যান্ডের রাজার কাছে ওখানে কিন্তু ওকে ওরা অ্যাকসেপ্ট করে নিল যে দূত হিসেবে, বাদশার দূত হিসেবে। উনি বাদশার পেনশনের কেসটা ভালোভাবে সেটেলও করেছিলেন, উনি তাদের বুঝিয়েছিলেন বলে। ওর প্রধান উদ্দেশ্য ছিল এটা ছাড়াও প্রিভি কাউন্সিলে যে মামলাটা সতীদাহ সম্বন্ধে, ওই মামলার তদারক করা, কীভাবে হচ্ছে না হচ্ছে। ওখানে গিয়ে উনি বিরাট সম্বর্ধনা পেয়েছেন, এবং সাধারণ লোকের কাছেও অনেক সম্বর্ধনা পেয়েছেন। এতে ইয়েতে আমি পড়েছি, ম্যানচেস্টারে উনি বিপুল সম্বর্ধনা পেয়েছেন। একটা ফ্যাক্টরিতে, সেখানে মেয়ে পুরুষ সকলে একেবারে রামমোহন রায়কে বিরাট অভিনন্দন জানিয়েছিল। তো উনি ওখানে গিয়ে প্রিভি কাউন্সিলে মামলা তদারক করেছিলেন, এবং শুধু তাই নয়, পার্লামেন্টের সিলেক্ট কমিটির সামনে অনেকগুলো উনি বক্তব্য রেখেছিলেন ওদের আমন্ত্রণে। সিলেক্ট কমিটির সামনে বক্তব্য রেখেছেন উনি প্রথম যে ভারতবর্ষে এই কৃষকদের সমস্যার কথা, তারপর ভারতবর্ষের প্রশাসনিক সমস্যা, নানান বিষয়ে উনি বক্তব্য রেখেছেন, এবং খুব মূল্যবান বক্তব্য। তো উনি খুবই সফল হয়েছিলেন এই ব্যাপারে, এবং সেই জন্য যে ইংল্যান্ডে যাওয়াটা কিন্তু ওর খুব পরিকল্পনা মাফিক হয়েছিল, এবং বাদশার যে অফারটা ছিল ওটা ওর কাছে একটা, আমি বলবো যে ঈশ্বর প্রেরিত একটা প্রস্তাব, মানে নাহলে উনি হয়তো যেতে পারতেন না। ওনার যে দেহ অবসান ঘটল ব্রিস্টলে,
এবং সেখানেই সমাধি থেকে তুলে আবার আরেক জায়গায়, এবং ওর মুখেরও একটা কপি করা হয়েছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি সম্প্রতিকালে। ঠিক কেমন দেখতে উনি ছিলেন, হ্যাঁ, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। না, কোন এটা আমি মানে ব্রিস্টলে উনি মারা গেলেন। হ্যাঁ, ওনার মৃত্যুটা পরিবার পরিজন দেশের মাটি থেকে অনেক দূরে হলো ঘটনাটা, এবং ওনার মৃত্যুটা কি মানে অসুস্থ হয়ে মারা গেছিলেন ওখানে? হ্যাঁ, অসুস্থ হয়ে মারা গেছিলেন উনি। ওখানে হয়েছিল কি, উনি ওই ওর মধ্যে থেকে উনি ফ্রান্সে গিয়েছিলেন। ব্রিটিশ ইংল্যান্ড থেকে ফ্রান্সে গিয়েছেন, ফ্রান্সের সরকারের অনুমতি নিয়ে। তখন তো পাসপোর্ট সিস্টেম এরকম ছিল না, একটা সরকারের একটা অনুমতি, ফর্মাল অনুমতি নিয়ে গিয়েছিলেন। গিয়ে ফিরে আসেন এবং অসুস্থ হয়ে পড়েন। শেষকালে হয়েছিল কি, খানিকটা আর্থিক সমস্যা দেখা দিয়েছিল। কারণ কলকাতা থেকে যে হাউস যাদের টাকা পাঠাবার কথা ছিল ওকে, মানে রেগুলার বেসিসে, তারা ফেল করলো। ফলে উনি অর্থ কষ্টে পড়েছেন দিকটায়। উনি ওর ইংল্যান্ডের বন্ধু বান্ধবদের উপর নির্ভর করতে হয়েছিল। তারপর ওখানে উনি, যদিও ওখানে নির্বান্ধব অবস্থাতেই মৃত্যু মুখে পতিত হন, ওর ছিলেন, ওর পরিচারক এরা ছিলেন, দুজন ছিলেন, তারা কাছে ছিলেন। ওর যে পালিত পুত্র বলে রাজারাম, তিনি ছিলেন, এরা সব ছিলেন। এবং ইংল্যান্ডের বন্ধুরা ওকে খুব দেখাশুনো করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তারা ওকে বুঝতেও দেননি উনি বিদেশে আছেন, ওকে কোনো কষ্টের সম্মুখীন হতে হয়। এটা বলে যে তখন তো আর এই মানে আমাদের মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না। মস্তিষ্কের প্রদাহের ফলে উনি মারা যান। কিছুদিন 9 দিন না 8 দিন না 9 দিন জ্বর হয়েছিল, মস্তিষ্কের প্রদাহের ফলে মারা যান। এবং সেই ধরনের সার্টিফিকেটও নেওয়া হয়েছিল। তো উনি মারা যাওয়ার সময় উনি একটা প্রকাশ করেছেন, ওর ইচ্ছে যে ওকে যেন খ্রিস্টান কবরস্থানে না সমাধি দেওয়া। এইটাই উনি বলেছিলেন। তারপর সে অনুযায়ী ওরা ওকে সমাধি দেয়। এবং প্রথমে যে জায়গায় ওর ছিল সমাধি মন্দির, সেটা খুবই একটা ছিল, মানে খুব উদ্দেশ্য কিছু ছিল না, খুবই একটা সামান্য একটা ধরনের সাধারণ ধরনের ছিল। পরে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যখন ইংল্যান্ডে যান, তখন ওইটে উনি করে ভালো করে মন্দির তৈরি করে ওটাকে আবার ওই সমাধিটা পুনঃস্থাপন করেন। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। রাজা রামমোহন রায় কলকাতাতেও তার স্মৃতিরক্ষার অনেক কার্যকলাপ চলছে, আপনিও যুক্ত আছেন সেই সবের সঙ্গে, যদি একটু সংক্ষেপে বলেন। না, আমি সেভাবে কিছু যুক্ত নই। আমি ওই রামমোহন লাইব্রেরির সঙ্গে যুক্ত আছি, রামমোহন লাইব্রেরির সদস্য হিসেবে, একজন সাধারণ সদস্য হিসেবে। রামমোহন লাইব্রেরি অনেক ভালো কাজ করছে এবং রামমোহনের স্মৃতি রক্ষার জন্য অনেক চেষ্টা করছে। ওখানে ছোট মিউজিয়াম আছে, রামমোহন রায়ের ব্যবহৃত সামগ্রী আছে, তার ব্যবহৃত টেবিল আছে, অনেক কিছু জিনিস আছে, কাগজপত্র আছে, ছোট একটা মিউজিয়াম মতন আছে। তো যেটা অন্য জায়গায় তো রয়েছে। উত্তর কলকাতায় আমরা যেটা দেখি, রাজা রামমোহন রায়ের যে বসত বাড়ি যেটা আছে, সেখানে সুন্দর পার্ক করে ওখানেও ছবি আছে, লোকজন যা দর্শনার্থী। ওনার কাছারি বাড়ি যেটা ছিল, সেটা বর্তমানে পুলিশ মিউজিয়াম, এবং বেশ কিছু সেই কাছারি বাড়িতে গেলেই বোঝা যায়। এবং প্রচুর ফাইলপত্র, যে নেতাজি ফাইল রাজ্য সরকার যে বার করেছে, ওখানে সংরক্ষিত আছে। এবং বহু নথিপত্র আগে যেন বিপ্লবীদের কাগজপত্র বর্তমানে আলিপুর মিউজিয়ামে শিফট করেছে। ওটা উনি ছিলেন, ওই বাড়িটাই ছিলেন, থাকতেন মানিকতলার ওই বাড়িটায় উনি ছিলেন। ওই ছিলেন বহুদিন ছিলেন। ওই বাড়িতে ওর অনেক পার্টি ইত্যাদি হয়েছিল, মানে ওইখানে
যখন উনি কলকাতায় এলেন তখন তো উনি ধনী ব্যক্তি এবং কলকাতার মানে সম্ভ্রান্ত সমাজে ওর গতিবিধি ছিল। যদিও ওই কট্টর হিন্দুরা তাকে একটু এড়িয়ে চলতেন, মানে পুজোর সময় নেমন্তন্ন ইত্যাদি করতেন না, কারণ তিনি তো মূর্তি পুজোর বিরোধী ছিলেন, উনিও যেতেন না। তো ওর বাড়িতে অনেক পার্টি ইত্যাদি হতো, যাতে অনেক মানে ইংরেজ এবং অন্যান্য ইউরোপিয়ানরা এবং সম্ভ্রান্ত ভারতীয় অনেকে আসতেন সেখানে। উনি প্রচুর ওই এবং বাইরের থেকে যারা আসতেন তারা এসে কিন্তু কলকাতায় যারা আসছেন বিদেশিরা, তারা প্রায় সকলেই রামমোহন রায়ের সঙ্গে দেখা করতেন, কারণ তার এতই তার ছিল, মানে খ্যাতি, তার বিস্তৃত খ্যাতি ছিল, তারা আসতেন এবং ওর সঙ্গে দেখা করতেন। রামমোহন রায়কে নিয়ে বিভিন্ন কৃতি মানুষেরা শ্রদ্ধা জানিয়েছেন, রবি ঠাকুর থেকে শুরু করে বহু বহু মানুষ। আমরা এই ৮০ ঊর্ধ্ব তরুণ সত্যব্রত চট্টোপাধ্যায় আমাদের অতিথি, তার কাছ থেকে বহু দুর্লভ কথা শুনলাম। আমি অবাক হয়ে যাচ্ছিলাম কি চমৎকারভাবে কত পুরনো কথা সুন্দরভাবে তুলে আনলেন। এটা কিন্তু শিক্ষণীয়, কারণ আমরা জানি যে ৮০-র পরেই বোধহয় মানুষের স্মৃতিবিভ্রম ঘটে ইত্যাদি ইত্যাদি। আমরা রাজনীতিকদেরও দেখি অনেক তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার রীতিনীতি আছে সব রাজনীতির জগতে, কিন্তু সত্যব্রত চট্টোপাধ্যায় আমাদের অতিথি চমৎকারভাবে রাজা রামমোহন রায়ের অনেক জানা অজানা কথা তুলে আনলেন। এই চ্যানেলে আগেও আপনারা শুনেছেন ওনার বিচিত্র জীবনের নানা অলিগলির সন্ধান উনি নিজেই দিয়েছিলেন। আমরা রাজা রামমোহন রায়কে শ্রদ্ধা জানাই। প্রয়োজন পড়লে আমরা বাঙালি মনীষীদের নিয়ে, প্রয়োজন পড়লে কেন, অবশ্যই প্রয়োজন আছে, আগামী দিনে আমরা বাংলার মনীষী ভুলে যাওয়া অতীতকে স্মরণ করব ওনারই হাত ধরে। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই দেখুন, দেখান এবং মন্তব্য করুন। যদি নতুন কিছু সংযোজন থাকে অবশ্যই মন্তব্য করুন, কারণ আমরা সবাই মিলে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই এগোচ্ছি। আমাদের উদ্দেশ্য কোনো ব্যবসায়িক বা কমার্শিয়াল নয়, আমাদের একটাই উদ্দেশ্য, যাতে বাংলার সমাজ, বাংলার গৌরব যাতে অক্ষুণ্ণ থাকে এবং বহমান গঙ্গার মতোই যেন এই সংস্কৃতি, এই ঐতিহ্য, পরম্পরা ধরে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যেতে পারে। বাংলা জাগলে ভারতবর্ষ জাগবে। আপনারা এতক্ষণ দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ, কৃতজ্ঞতায় প্রণাম জানাই সত্যব্রত। নমস্কার।